সৌজন্যে জামান ফাউন্ডেশন। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এটিএন নিউজের প্রতিদিনের নিয়মিত বিশেষ আয়োজন শিল্প সাহিত্য ও সেলিব্রিটি শো কবিবাড়ি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। কবিবাড়িতে যেজন আসে গুণীজন, তারাই দেশের অমূল্য মানবধন। এ কথার গুরুত্বকে অনুধাবন করেই আমাদের এটিএন নিউজ স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন দেশবরেণ্য নাট্য ব্যক্তিত্ব আবুল হায়াত। আর অনুষ্ঠানটির নিবেদক জামান ফাউন্ডেশন, আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি আসাদ কাজল। হায়াত ভাই, আমাদের এটিএন নিউজ স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি আলহামদুলিল্লাহ। 21শে ফেব্রুয়ারি যে আমরা পালন করি, অর্থাৎ 21শে ফেব্রুয়ারির পালনের ক্ষেত্রে আপনাদের সেকাল এবং এখনকার একাল আপনি কি পার্থক্য খুঁজে পান? পার্থক্য তখন যে পরিমাণ মানুষের সমাগম হতো এখন তার চেয়ে অনেক বেশি হয়, কারণ লোক সংখ্যা বেড়েছে, হবেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আগে একটা চেতনা ছিল, 21-এর চেতনা বা ভাষার প্রতি মানুষের ভালোবাসা, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছেন তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি সমবেদনা, সব কিছুই ছিল। কিন্তু এখন কিন্তু সেগুলো নেই। এখন সবচেয়ে খারাপ লাগে যে এটাকে একটা উৎসব হিসেবে পালিত হয়। মানে নতুন নতুন কাপড় পরে, নতুন নতুন উন্মাদনা নিয়ে রাস্তায় ঘুরে বেড়ানো, আড্ডা মারা, নানান রকম যেগুলো দেখি, এগুলো ঠিক এই 21-এর চেতনার সাথে যায় না। 21শে ফেব্রুয়ারিতে যখন আপনারা ছোটকালে পালন করেছিলেন, তখনকার সেই সময়টা কীরকম ছিল? ছোটকালে তো পালন করতে পারিনি আমি, কারণ 52-তে তো আমার বয়স ছিল, কত হবে, আই ওয়াজ 8 বছর বয়স ছিল আমার 52 সালে। তখন আমি চট্টগ্রামেও ছিলাম, তারপরে পালন আমি জানিও না। আমি যখন এসেছি ঢাকাতে, আমি 62 সালে ঢাকায় এসেছি, তারপরে আমরা হলে আমরা যখন ছিলাম ইউনিভার্সিটিতে, ওই ভোরবেলা আমরা খালি পায়ে প্যান্ট পরে, আমাদের প্যান্ট পায়জামা কোনো কম্পালসারি কিছু ছিল না, তা কেউ পায়জামা পাঞ্জাবি পরতো, আমরা প্যান্ট পরে শার্ট পরে যেতাম, কিন্তু খালি পায়ে যেতাম। আমরা একেবারে কাক ভরে চলে যেতাম, আমরা ফুল দিতাম। তারপরে আমাদের নিজেদের গোষ্ঠী ছিল সেই সময় আলাদা, আমরা ট্রাকে ট্রাকে গান গেয়ে বেড়াতাম 21 ফেব্রুয়ারির উপরে। বিভিন্ন মোড়ে মোড়ে আমরা গাড়ি থামিয়ে, ট্রাক থামিয়ে আমরা অনুষ্ঠান করতাম। সারাটা দিনই আমরা বাইরে বাইরে ঘুরে বেড়াতাম। তো ওই যে বললাম যে চেতনার ব্যাপারটা ছিল, ভালোবাসাটা ছিল, ভাষার প্রতি ভালোবাসা, ভাষা শহীদদের প্রতি সমবেদনা, দেশের প্রতি ভালোবাসা। তো এইগুলো আস্তে আস্তে জানি না, এখন সব কিছু একটা উৎসবে পরিণত হয়েছে। যে সেই চেতনা কি এখনো অক্ষুণ্ণ আছে বলে মনে করেন? না, কিছু মানুষের মনে তো নিশ্চয়ই আছে, তা নাহলে একটা দেশ চলে কি করে, তাই না? সেগুলো আছে বলেই তো দেশ চলছে। কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা যায় এটা চেতনা না বলে এটাকে উৎসব করার একটা উপলক্ষ হিসাবে ধরে নিয়েছে মানুষ। তো সেটা একটা অনেক বড় চেতনা যে নেই, তার উৎসব আসলে উৎসব কি করে বলি, এটা তো আনন্দ উৎসব নয় না। এটাই তো, এটা হলো আমার কথা। যেটা আপনি এটা একটা একটা স্মৃতিচারণ করা, যেটা প্রধানত আমি যেটা বলতে চাচ্ছি, সেই চেতনাটা, যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা ভাষার জন্য প্রাণ দিয়েছেন, সেই চেতনাটা মানে স্মরণ করা, নিজেদের মধ্যে নিয়ে আসা এবং বিস্তৃত করা, অন্যদের মাঝে এটা ছড়িয়ে দেওয়া, এইটাই তো আমাদের প্রধান কাজ। কিন্তু সেটা তো হচ্ছে না, এটাই আমি বলতে চাচ্ছি, আর কিছুই না। আপনি শহীদ মিনারে যান, দেখবেন যে সারা বছর শহীদ মিনারের লোকজন মানে দুমড়া দুমড়ি, মোচড়া মুচড়ি, জুতো পায়ে ঘুরে বেড়াচ্ছে। মানে সারাটা বছর যেন কোনো এটা এই মিনারটার প্রতি কোনো মায়া, ভালোবাসা, মমতা কিচ্ছু নাই। ওই 21শে ফেব্রুয়ারি আসলেই দেখবেন যে ধোয়া ধুয়ে মোচামুচি শুরু হয়ে গেল, আর মানে তখন একটু মানুষ জুতোটা নিচে খুলে উপরে ওঠে। এটা কি আমাদের চেতনা? এই কি শহীদ মিনারের ভালোবাসা আমাদের? ওই শহীদ মিনারকে এই সম্মান করা? এটা তো হতে পারে না। তো এগুলো লক্ষ্য করি। হ্যাঁ, এগুলো কী বলবো, আমরা তো হয়তো মনোকষ্ট পাই, কিন্তু যাদের দায়িত্ব তারা তো পালন করেন না। শহীদ মিনারকে কি সারা বছর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় না, ঝকঝকে রাখা যায় না? অবশ্যই যায়। এই অনিয়ম থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি? এটা তো বিরাট প্রশ্ন একটা, এবং এটা বিরাট কর্মযোগ্য। এটা করা, তার জন্য অনেক কিছু লাগে। রাজনৈতিকভাবে যদি দায়িত্ব না নেওয়া হয়, তারা যদি সেইখান থেকে কাজ না করেন,
সমাজ সংস্কারক যারা তারা যদি কাজ না করেন, এটা আপনি আমি করতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব না। হায়াত ভাই, এবারে যাব একটু অন্য প্রসঙ্গে। বর্তমান যুগে শিল্পীরা হঠাৎ করে জনপ্রিয় হন, আবার হঠাৎ করে লোকচক্ষুর অন্তরালে চলে যান, কিন্তু আবুল হায়াত ব্যতিক্রম। আপনি জনপ্রিয় ছিলেন, এখনও জনপ্রিয় আছেন। এই জনপ্রিয়তার রহস্যটা আসলে কি? এটার কোনো রহস্য নেই, মানুষ আমাকে ভালোবাসে, এটুকুই বলতে পারি। আমার কাজের কারণেই ভালোবাসে, সেটাকে আপনি জনপ্রিয়তা বলতে পারেন। একজন শিল্পী পুরস্কার নিয়ে তো জন্মান, আপনি 21 পদকপ্রাপ্ত শিল্পী, তাহলে আপনার জন্য এই 21 পদক কতটুকু গুরুত্ব বহন করছে বলে আপনি মনে করেন? প্রথমত জনগণের ভালোবাসা, সেটা একটা পুরস্কার। দ্বিতীয়ত সরকার যখন সেটাকে স্বীকৃতি দেন, সেটাও বড় পুরস্কার। এটা ডেফিনেটলি আমার জীবনে অনেক গুরুত্ব বহন করে। হায়াত ভাই, বর্তমান নাটকে কাহিনী বিস্তার আছে, কিন্তু নতুনত্ব নেই। এই নতুনত্ব বাড়াতে হলে লেখক এবং নাট্যকারদের কি কি চিন্তা করা উচিত বলে আপনি মনে করেন? না, প্রথমত হলো যে নাটক যেন নাট্যকাররা লেখেন আর কি। মানে অর্থ সংকটের কারণে যারা যথাযথ নাট্যকার, তাদেরকে দিয়ে নাটক লেখানোর সুযোগ হয় না। তো এটা অর্থনৈতিক কারণেই ভালো যথার্থ নাট্যকারদের ব্যবহার করা যাচ্ছে না। সুতরাং যে কেউ লিখছেন নাটক, যে কেউর মধ্যে আমিও একজন, কারণ অর্থকরী কারণেই আমাকে লিখতে হয় আমি যখন ডিরেকশন দিই নাটকের। তো সেই সব কারণে নাটকের মধ্যে বৈচিত্র্য পাই না বেশি, আমরা হয়তো কন্টেন্ট খুঁজে পাই না। আফটারঅল এটা তো একটা ক্রিয়েটিভ ব্যাপার না। একজন লেখককে কিংবা নাট্যকারকে চাপ দিয়ে লেখানো, অর্থকরীর মোহ দেখিয়ে লেখানো, অর্থাৎ ফরমাইশি নাটকটা কতটুকু সৃজনশীল ক্ষমতা রাখে বলে আপনি মনে করেন? সর্বক্ষেত্রে রাখে না, তবে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই রাখে। যারা ক্রিয়েটিভ ব্যক্তিত্ব, যাদের এই ক্ষমতা আছে, তারা ফরমাইশি নাটকও অনেক চমৎকারভাবে লিখতে পারেন। সবসময় সেটা ভালো হয় না। হায়াত ভাই, বরাবর একটি অভিযোগ শোনা যাচ্ছে যে শিল্পীরা অর্থনৈতিকভাবে সম্মান পাচ্ছেন না। এই সম্মান না পাওয়ার পিছনে সরকারকে কি আমরা দায়ী করতে পারি, কিংবা এই অর্থনৈতিক সম্মানের জন্য আপনার অবস্থান থেকে আপনি কি করতে পারেন? না, আমার অবস্থান থেকে কিছুই করার নেই, কারণ আমি একজন পেশাজীবী। আমি নাটক লিখে অর্থ উপার্জন করি, নাটকে অভিনয় করে উপার্জন করি, পরিচালনা করে উপার্জন করি। সুতরাং আমি 100% প্রফেশনাল এখানে। তো এখানে আপনি যত ভালো সম্মানই দেবেন, আমরা কিন্তু রেমুনারেশন পাই না, আমরা অনারেরিয়াম পাই। কারণ এটার মূল্য তো কেউ দিতে পারে না ক্রিয়েটিভিটির। তো সেখানে আপনি যতটুকু সম্মান দিতে পারবেন, ততটুকু সময় আমি আপনাকে দিতে পারবো। কিন্তু ওই যে বললাম যে মূল জায়গাটা হচ্ছে যে আমাদের যে ইনভেস্ট করেন যারা, তারা সেই সব ক্ষেত্রে নাটকের জন্য বেশি পয়সা বা বেশি টাকা ইনভেস্ট করতে তারা রাজি নন। কিন্তু তারা অনেক লাভ করতে রাজি আছেন, কিন্তু ইনভেস্ট করতে রাজি নন। যে কারণে নাটকের মূল্য পড়ে গেছে, কম দামে নাটক বানানো হয়। তো যখন কম অর্থতে নাটক বানানো হয়, তখন খুব স্বাভাবিক কারণে মানুষের উৎসাহ কম থাকে, সময় কম দেওয়া হয়, আরও নানাবিধ কারণে মানুষ, আমি মনে করি, যথাযথভাবে ক্রিয়েটিভিটি কাজ করতে পারে না। যারা ইনভেস্ট করেন তারা বিভিন্ন ক্ষেত্রে টাকা ইনভেস্ট ঠিকই করেন, কিন্তু শিল্পী সম্মানী ক্ষেত্রে কার্পণ্য করেন। এটা কতটুকু সত্য? এটা অনেকটাই সত্য, কিন্তু তারপরে সব শিল্পীর ক্ষেত্রে না। তাদের কিছু বাঁধা শিল্পী থাকে যাদের ক্ষেত্রে তারা ইচ্ছামতো খরচ করেন, এবং তারা অনেক সময় বলেও বেড়ান এরকম যে আমার নাটকে আর কিছু দরকার নাই, ওই শিল্পীটা থাকলেই আমার নাটক চলবে, আর কিছু লাগবে না, নাথিং এলস। পরাবাস্তব নাটক এবং অনৈতিক নাটক সমাজে প্রচারে কতটুকু ক্ষতি করছে বলে আপনি মনে করেন? ক্ষতি তো করেই, অবশ্যই করে। আপনি মানে যদি আজকে থেকে 25-30 বছর আগে যান, হাওয়াই 5 বলে একটি সিরিয়াল হতো টেলিভিশনে, ওটা ক্রাইমের উপরে হতো, এবং আমেরিকান একটি সিরিয়াল, এবং প্রতি পর্বেই একটা না একটা ক্রাইম দেখানো হতো। এবং সেই সব ক্রাইম টেলিভিশনে দেখার পরে বাস্তবে ঠিক ওই একই ধরনের অনেক ক্রাইম ঘটেছে। তো সুতরাং এ ধরনের প্রভাব তো ঘটেই। ভালোবাসার ধরন দেখে সেই ধরনের ভালোবাসতে ইচ্ছা করে, মানে এই ক্রাইম দেখে ওই ধরনের ক্রাইম করতে ইচ্ছা করে, টাকা বানানোর এরকম ফন্দি দেখে এরকম ফন্দি করতে ইচ্ছা করে, প্রভাব তো করেই।
এই সমস্ত তো নাটক সুতরাং যদি নাটকগুলো ভালো হয় জি। বা মানুষের কাছে অত্যন্ত হৃদয়গ্রাহী হয়, সুন্দর হয়, সেটা দেখেও তো মানুষের সেরকমই হতে ইচ্ছে করবে, তাই না? তো প্রভাব তো হবেই। অনৈতিক নাটকগুলো কি তাহলে সেন্সর ছাড়া বোধহয় কি প্রচার হচ্ছে বলে আপনি মনে করেন? কিছু তো হচ্ছেই, বেশিরভাগ ক্ষেত্রে তো আমরা জানি নাটকের ক্ষেত্রে সেন্সর নাই, অনেক কিছু হচ্ছে। মাঝখানে তো খুবই খারাপ হয়েছিল, মানে আমরা আমাদের নাটক থিয়েটারের লোকজন চেঁচামেচি করার ফলে অনেকটাই কমেছে এবং বন্ধ হয়েছে। তারপরে হচ্ছে, ওটিটিতে যাচ্ছে, ইউটিউবে যাচ্ছে। হায়াত ভাই, এবার যাব আপনার ব্যক্তিগত প্রশ্নে। হ্যাঁ, বলেন। প্রত্যেক মানুষেরই একটা ব্যক্তিগত জীবন থাকে। জানতে চাই আপনার জীবনের ব্যক্তিগত গোপন কথা। কোনো গোপন কথা নেই আমার। আমার কি কি জানতে চান বলেন, মানে কোন কোন পয়েন্ট লাইন অফ ভিউ থেকে আপনি চিন্তা করছেন সেটা বলেন আমাকে। যা মন চায় বলেন, যা কেউ জানে না। না, আমার সেরকম কোনো গোপন কিছু নেই। আমার স্ত্রী আছেন, দুটো কন্যা আছে, এবং স্ত্রী বিয়ের আগে ভালোবাসাবাসি হয়েছিল, এটাও কোনো গোপন নাই, এভরিবডি নোজ। এটা নিয়ে আমার কন্যারাও অনেক সময় আমার সাথে মজা করে, আমাদের সাথে। সুতরাং এগুলো এখন কোনো ব্যাপারই না। তবে কিভাবে বেড়ে উঠলেন, কেমন ছিল আপনার শৈশবকাল এবং শৈশব- শিক্ষা জীবন? থ্যাংক ইউ। শৈশব তো ধরেন আমি চট্টগ্রামে মানুষ হয়েছি ছোটোবেলা থেকে। একদম পাহাড় আর সমুদ্র এগুলো ছিল আমাদের খুব কাছে। রেল লাইন বাড়ির সামনে, রেলে বাবা চাকরি করতেন, আমরা রেল কলোনিতে থাকতাম। কলোনির যে আনন্দ, কলোনি জীবন, কলোনির একজন মানুষের সাথে আরেকজন মানুষের যে ভালোবাসা, সম্প্রীতি, এগুলো আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি। কলোনির এই দূরের কলোনির যে বাড়িটি আর আমার যে ওই দূরের বাড়িটি, কেউ পর ছিল না, সবাই আপন ছিলাম আমরা। মানে এই জিনিসগুলো নাই, এই জিনিসগুলো হারিয়ে গেছে, এগুলো মনে পড়ে খুব। তারপরে যে পড়াশোনা করে ইন্টারমিডিয়েট পাস করে ঢাকায় এসেছি, ঢাকায় বইটা পড়াশোনা করেছি, এখানেই বাস বাকি জীবন কাটিয়ে দিলাম। সফল মানুষ বলতে কি বোঝেন? আপনি কি নিজেকে সফল মানুষ বলে দাবি করেন? দাবি করি ইন দ্য সেন্স যে আমার যে চাওয়া ছিল বা যে আশা ছিল, যে স্বপ্ন ছিল, অলমোস্ট সব আমি পেয়েছি, কোনো কিছু অপূর্ণ নাই। কারণ এগুলো খুব ছোট ছোট ছিল, আশাগুলো ছোট ছোট ছিল, স্বপ্নগুলো ছোট ছোট ছিল, এবং সেই জন্যই সব কিছু পূরণ হয়েছে আমার। এই জন্য আমার কখনোই মনে হয় না যে আমি ব্যর্থ বা আমার কিছু অপূরণ অপূরণ রয়ে গেছে। আগামীতে আপনার জীবনের উদ্দেশ্য কি, এমন লক্ষ্য কি? উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে বাকি জীবনটা শান্তিতে কাটানো, এটা হলো এক কথা। 2 নম্বর কথা হচ্ছে যে শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ যেন আমাকে কাজ করার ক্ষমতা দিয়ে রাখেন। আই ওয়ান্ট টু ওয়ার্ক আপ টু দ্য লাস্ট ডে অফ মাই লাইফ। এটাই আল্লাহর কাছে সবচেয়ে আমার বড় চাওয়া, এবং যদি এটা পাই তাহলে বুঝবো জীবনটা পুরোপুরি সফল হয়ে গেল। এরপরও প্রশ্ন থাকে, ওল্ড ইজ গোল্ড। তরুণ নাট্যশিল্পীদের ভিড়ে আপনি ওল্ড ইজ গোল্ড কেমন আছেন? না, ভালো আছি, ভালো আছি। আমার মানে যারা ইয়াং আছেন তাদের সাথে আমার সম্পর্ক খুব ভালো, কারণ এদের মধ্যে অনেক ভালো প্রতিভাবান, বলতে খুব মধুর। না এদের মধ্যে অনেক প্রতিভাবান ছেলেপিলে আছে যারা নাটক লিখছে, নাটক বানাচ্ছে, অভিনয় করছে, অনেক অনেক প্রতিভাবান। এরা পড়াশোনা করে আসছে ইউনিভার্সিটিতে, কলেজে নাটকের উপর পড়াশোনা করছে। সুতরাং ওরা অনেক আমাদের চেয়ে ভাগ্যবান আমি বলবো, যেটা এইসব সুযোগ তো আমাদের হয়নি। তো এদের সাথে কাজ করে আমার ভালো লাগে। তবে এর সাথে এটাও ঠিক যে এই নতুন প্রজন্মে আসার পরে অনেক খারাপ জিনিসও মিডিয়াতে ঢুকেছে, সব জায়গাতেই। ইনফ্যাক্ট শুধু মিডিয়া বলে তো লাভ নেই, গোটা দেশের বিভিন্ন স্ফিয়ারে এটা ঘটেছে। আপনি শুধু নাট্য ব্যক্তিত্বই না, আপনি একজন গল্পকার, ঔপন্যাসিক, কলাম লেখক, সেই সঙ্গে আপনি ভালো একজন সুবক্তাও। আপনি কোন মাধ্যমে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? এটা বলা খুব মুশকিল, কারণ এই যে লেখক টেখক বললেন, এগুলো তো আসলে আমার কাজ না। এগুলো আমি ধরেন ঘটনাক্রমে শুরু করেছিলাম, লিখে যাচ্ছি, এগুলো কোনো ক্লাসিক ভ্যালুও নেই, এগুলো কিছু না। বাট আমি একটা গল্প লিখতে পারি, গল্প লিখি আর কি। তবে আমার যেটা সবচেয়ে পছন্দের কাজ সেটা হলো যে অভিনয় আর পরিচালনা, এই দুটো কাজ। মানে আর এখন পরিচালনাটা বেশি আমি এনজয় করি। এই পর্যন্ত আপনার কতগুলো বই বের হয়েছে এবং কি কি? না, 37টা বই বোধহয় আমার। 37টা? 37টা, হ্যাঁ। মূলত গল্প, বড় গল্প, এবং গল্প কিন্তু ছোট, আমার খুব ছোট গল্প লেখা হয় না, বড় গল্প। এগুলো আবার উপন্যাস আকারেও প্রকাশ হয়,
তো সুতরাং এটা উপন্যাসই বলা যেতে পারে। এগুলো গল্প, উপন্যাস, মঞ্চনাটক, টিভি নাটক, ইভেন জোকসের বইও আছে আমার। তারপরে আছে আবার আমার কলাম লেখা যেগুলো আছে, পত্রিকা কলাম, সেগুলোর বই আছে। তো এইভাবে আছে। এবং শেষমেশ আমি যেটা লিখতে চাচ্ছি বা লিখছি যেটা আর কি, সেটা হলো আমার জীবনের কথা, আত্মকথা লিখছি। আত্মজীবনী যেটা হয়তো যদি ঠিকঠাক মতো চলে, যদি বেঁচে থাকি, শরীর ভালো থাকে, হয়তো আগামী জন্মদিনে সেটা। আত্মজীবনী কি নিজেই লিখছেন? হ্যাঁ, আমি নিজেই লিখছি, সম্পূর্ণ নিজে। আমাদের এটিএন নিউজ স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ, এটিএন নিউজকে আমার ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। আর কি বলবো, যারা এটিএন নিউজের দর্শক, কলাকুশলী যারা আছেন, তাদেরকে তো ধন্যবাদ অবশ্যই। আর দর্শকই হলেন আমাদের প্রাণ, দর্শকের জন্যই আমরা আছি। দর্শকদের আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আসাদ কাজল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।